আরও একবার কেটে এলাম, কারণ একজন মন্তব্য করছিলেন হোয়াটসঅ্যাপে, শুনতে নাকি সমস্যা হচ্ছে। তো যাই হোক, আপনারা মন্তব্য করে জানান, আশা করি এবার শুনতে অসুবিধা হবে না। আজকের ভিডিওর বিষয়, দীপায়নকে দেখতে পাচ্ছি। আজকের ভিডিওর বিষয় 12 বছরে প্রেম, 14 বছরে পালিয়ে বিয়ে, 15 বছরে কন্যা সন্তানের পিতা, 16 বছর বয়সে সে এখন সংসার সামলাচ্ছে, বেতন 10,000 টাকা, বাকরখানি রুটির ওস্তাদ। তো এই বিষয়ের উপর ভিত্তি করে ভাইরাল হওয়ায় বাংলাদেশের ভিডিওটিকে ভিত্তি করে, ধন্যবাদ, অনেকেই মন্তব্য করছেন। আজকের লাইভের প্রথম বিষয়, নাবালক নাবালিকা প্রকৃতি বনাম সভ্যতা। ভাবনার খোরাক দেবে, মুক্ত মনে শুনবেন। নাবালক নাবালিকা প্রকৃতি বনাম সভ্যতা। পরবর্তী বিষয় থাকবে, আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম, দুর্দান্ত ওই মাধ্যমিক, বিশেষ করে সিবিএসইও তো বটেই, যাই হোক একই সঙ্গে রেজাল্ট বেরিয়েছে। যারা দুর্দান্ত রেজাল্ট করেছে বেশিরভাগই ঝরে যাবে এবং ঝড়ে যাবে। ঝড় চলছে, নতুন বিশ্ব ব্যবস্থার ঝড়, ঝরে যাবে এবং ঝড়ে যাবে বেশিরভাগই। আর ফেল করা পড়ুয়ারা কিছু না কিছু করে খাবে। অনেকেই ভিডিওটি শেয়ার করেছেন, ভিডিও নয়, পোস্টটি শেয়ার করেছেন, আমার মূল প্রোফাইলে আছে, মন্তব্যও করেছেন। কেউ কেউ বুঝতে পারেননি, তারা হোয়াটসঅ্যাপ করেছেন। যারা নতুন এসেছেন, আমার যারা পুরনো সহযোদ্ধা, প্রথম থেকে অনেক দিন থেকে প্রোফাইলে আছেন, এবং যাদের উপলব্ধি যথেষ্ট তীক্ষ্ণ গভীর, তারা ধরতে পেরেছেন। তো যাই হোক, আমি এই দ্বিতীয় অংশে এই বিষয়টি একটু পরিষ্কার করে বলতে চাইছি, যাতে করে অভিভাবকরা আরও বেশি সতর্ক হন এবং যারা পড়াশোনা করছেন আগামীতে কোন পেশা বেছে নিলে বা কোন দিকে গেলে তারা টিকে থাকতে পারবেন, অন্তত খেয়ে পড়ে থাকতে পারবেন, সেই বিষয়েও অবগত হওয়া জরুরি। যদিও এই পেশাভিত্তিক আমি ভিন্ন একটি ভিডিও করেছি, নতুন বিশ্ব ব্যবস্থাতে আপনি কোন পেশা বাছবেন, ইউটিউবে রয়েছে। তো সেটি আপনারা অনেকে দেখেছেন, কিন্তু নতুন যারা এসেছেন তাদের জন্য, এবং পাশাপাশি এই যে প্রেক্ষিত এদের রেজাল্ট বেরিয়েছে, তো সেটাকে সামনে রেখে আমি এখানে মূল বিষয়গুলো আরও একবার তুলে আনতে চাইছি। তাই যারা কেরিয়ার নিয়ে ভাবতে চাইছেন এবং যাদের সন্তান সন্ততি এই পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করেছে বিশেষ করে, আর যারা ফেল করেছে পড়ুয়া যাদের, তারা আপাতত নিশ্চিন্ত থাকুন আর কি। তাদের পড়ুয়ারা ঠিক তারা পথ খুঁজে নেবে, নিজেরাই পথ খুঁজে নেবে। ফেল করা পড়ুয়ারা, যারা একেবারে ডাহা ফেল করেছে, তারা বাবা মার পথ প্রদর্শক ভূমিকার তার অপেক্ষা করে না। এটা আমার অভিজ্ঞতা, একেবারে অভিজ্ঞতা আর কি। তো তাই তাদের অভিভাবকদের চিন্তার কারণ নেই, ছেড়ে দিন তাদের ওপরে। আর যারা দুর্দান্ত রেজাল্ট করেছে তারা তো অভিভাবকের গাইডেন্সেই থাকে সেসব পড়ুয়ারা, আমার অভিজ্ঞতা। তো সে বিষয়ে বেশি সচেতন করার জন্য এই ভিডিওটি কী করবে। যাই হোক, প্রথমে হ্যাঁ, সূর্যকে ব্লক করার ব্যাপারে যে আপনারা জানেন, এই একটা কার্যক্রম শুরু হয়েছে, যেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখনও অনেকে বিশ্বাস করছেন যে গ্লোবাল ওয়ার্মিংকে ঠেকানোর জন্য সান ব্লকিং প্রোগ্রাম নেওয়া হয়েছে, বা বাস্তবে আদৌ নয়। আমার সহযোদ্ধা পাঠকেরা ইতিমধ্যেই ব্যাপারটা ধরে ফেলেছেন বলে আমার বিশ্বাস। সূর্যের সঙ্গে আমাদের স্বাস্থ্যের, আমাদের ইমিউন সিস্টেমের, আমাদের হজম শক্তি, আমাদের বেঁচে থাকা অবিচ্ছেদ্য যোগাযোগ। তাই মানুষকে অসুস্থ করার উদ্দেশ্যেই, আর যারা 2-3টে গজেছেন, ভৌ নিয়েছেন, তাঁরা তো এমনিতে তাদের ইমিউন সিস্টেম কলাপস করার মুখে, সবার না হলেও কারো কারো।
তো এই অবস্থায় এই সানব্লকিং কার্যক্রম যদি সফলভাবে রূপায়িত হয় দেশে দেশে এবং মানুষ যদি মেনে নেয়, তাহলে ওদের ষোলকলা পূর্ণ হতে আর খুব একটা সময় লাগবে না। ওরা সর্বতভাবে চেষ্টা করছে মানুষকে অসুস্থ করার। আর তাই সানব্লকিং প্রোগ্রাম গ্লোবাল ওয়ার্মিং ঠেকানোর জন্য নয় বা মিনিমাইজ করবার জন্য নয়, ওটা মানুষকে অসুস্থ করবার জন্য, ডিপপুলেশনের জন্য। পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো এবারে আসি মূল যে প্রসঙ্গ। আপনারা অনেকে দেখেছেন বা শুনেছেন যে বাংলাদেশের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তো ভাইরাল বহু ভিডিও হয়, আপনারা জানেন, এবং তাতে শিক্ষণীয় বা কিছু থাকে না তেমন। তবুও এটি যেহেতু আমার একজন সহযোদ্ধা পাঠিয়েছে এবং তার মননকে আমি যথেষ্ট রেসপেক্ট করি, এবং তার মধ্যে যে চিন্তার উপাদান আছে বলেই সে আমাকে পাঠিয়েছে, আমার এটা বিশ্বাস, এবং সেটা রয়েছে। তো এই নাবালক প্রকৃতি বনাম সভ্যতা, এই বিষয়ে আমি আগের বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি, তবে সুবিন্যস্ত নয়, একটা বড় ভিডিওর একটা অংশ হিসেবে। কিন্তু এই ভিডিওর মূল বিষয় হিসেবে এটাকেই রাখতে চাইছি। পরের বিষয়টিও আমি বললাম, দুটি বিষয়। তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে, আপনারা জানেন, ঢাকা, চট্টগ্রাম এই এলাকাগুলোতে বিশেষ করে বাকরখানি রুটি খুবই জনপ্রিয়। বাকরখানি ময়দা দিয়ে হয় এবং সেটা রুটিটা করে তারপরে ভেজে মুচমুচে হয় আর কি। কোথাও কোথাও চিনির ব্যবহারও হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে চিনি ব্যবহার হয় না। যারা বাংলাদেশে থাকেন বা এলাকায় থাকেন, তারা এই বাকরখানি ময়দার রুটি বা বাকরখানি রুটি অবশ্যই খেয়ে থাকবেন বলে আমার বিশ্বাস। তো সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি ছেলে, বাচ্চা ছেলে, তার বয়স এখন 16, সে তার জীবন বৃত্তান্ত বলছে। কি বলছে? সে বলছে যে 12 বছর বয়সে প্রেম হয়, 14 বছর বয়সে বিবাহ হয়, ছেলেটির বিবাহ হয়, বিয়ে করে, পালিয়ে গিয়ে বিয়ে করে। বুঝতেই পারছেন তারা অত্যন্ত নিম্নবিত্ত পরিবারের। বাবা মা আমার দেখার কেউ নেই আর কি, সে পরিষ্কার বলেই দিল আর কি। যত্ন নেওয়ার, দেখার, পড়াশোনা করানোর, সবার তো আর এরকম পরিবার জোটে না। জোটে কি? জোটে না। তাহলে অনাথ আশ্রমে এত শিশু কোথা থেকে আসে? দুর্ভাগ্য থেকে শুরু করে অনেকে রেখে যান, ফেলে যান, অনেক রকম কাহিনী থাকে। বা অনেক নিম্নবিত্ত পরিবারেও দেখবেন তারা সন্তানের জন্ম দেন, দুর্ভাগ্যের বশত বাবা মা হয়তো চলে যান, বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, রাষ্ট্রের শোষণ হতে পারে, নিপীড়ন হতে পারে, তাই তো? তো এসব শিশুরা কি করবে? সবাই কি একরকমভাবে জীবনযাপন করে না। কিন্তু আমরা ব্রেন ওয়াশের ফলে সবাই একরকমভাবে ভাবতে চাই। সমস্যাটা এইখানে। তো এইখানে সে তার জীবনী বলছে, এবং সে 12 বছর বয়সে তার প্রেম হয়, তার ভাষায়। প্রাকৃতিক ব্যাপার পুরোটাই, বুঝতেই পাচ্ছেন। 12 বছর কিন্তু একটা ইন্টারেস্টিং সময়। তো তারপরে সে 14 বছর বয়সে পালিয়ে বিয়ে করে এবং 15 বছর বয়সে পিতা হয়, এবং সে এখন পিতার দায়িত্ব সামলাচ্ছে। সে রুটি বানাচ্ছে, বানাতে বলছে, এই কাহিনীটা বলছে। এবং সে এখন 10,000 টাকা মাইনে পায়। এখন আগে কম পেত, এখন 16 বছর বয়স, 10,000 টাকা পায়। 1,000 টাকা নিজের জন্য রেখে বাকিটা বাড়ির জন্য পাঠায়। বাড়িতে কে? মা আছে, মানে স্ত্রী, বাচ্চা, বালিকা, নাবালিকা স্ত্রী অবশ্যই ধরে নেওয়া যেতে পারে, আর তার বাচ্চা আছে, পরিবার আছে। মানে সে কিন্তু এখন রীতিমতো 16 বছর বয়সে দায়িত্বশীল পিতা। এমন আর লাগছে না? অস্বস্তি হচ্ছে না? মানে কারণ এ ব্যাপারে তো আমরা অভ্যস্ত নই, আমরা সভ্য শিক্ষিত মানুষ, এমনটা আশাই করি না। মানে ফলে সেখানে বিভিন্ন মন্তব্য আমরা দেখতে পাচ্ছি, এবং সেই মন্তব্যগুলোর মধ্যে এমনও মন্তব্য আছে যেগুলো অবশ্যই কুরুচিকর মন্তব্য, এবং সেখানে এই
বাল্যবিবাহের বিরুদ্ধে অনেকেই গর্জে উঠেছেন, অনেকেই এভাবে এই কারণেই পপুলেশন বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, এসব বলছেন। তাদের দৃষ্টিভঙ্গিটা যে একেবারে ভুল তা নয়। আমি মন্তব্যগুলো তুলে আনছি আগে, তারপরে আমি আমার বিশ্লেষণ রাখছি এবং আপনারাও আপনাদের বিশ্লেষণ অনুসারে ভাববেন, চিন্তন অনুসারে ভাববেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তারা এটা বলছেন যে এই কারণে এত কম বয়সে বিয়ে হলে পপুলেশন বাড়ছে, 15 বছর বয়সে পিতা হয়েছে, তার মানে আরও হওয়ার কথাই। আচ্ছা, পাশাপাশি বাল্যবিবাহকে প্রমোট মানে বাল্যবিবাহের আইনটা মানেনি। বাংলাদেশেও তো আইন আছে, এখন তো বলবৎ হচ্ছে, আমাদের দেশে তো আছেই। এবং কম বয়সের নাবালিকা ওই অবস্থায় যদি শারীরিক সম্পর্ক বা যৌন সম্পর্ক করে তাহলে পুলিশ কিছু টলে না, কিন্তু বিয়ে করলেই কিন্তু সঙ্গে সঙ্গে স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ চলে যায় এবং দরকার হলে ভিডিও পর্যন্ত চলে যায়, মিডিয়াও চলে যায়, সেটা আপনারা জানেন। তো যাই হোক, এই যে একটা জায়গা, অবশ্যই যদি আমরা বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখি, আমরা আইন অনুসারে যদি আমরা দেখি, সভ্যতার যে আইন, অবশ্যই সভ্যতা তো মানুষই বানিয়েছে এবং সভ্যতার যে আইন কানুনগুলো রয়েছে সেটা কিন্তু এক জায়গায় থেমে থাকেনি, বদলিয়েছে পরিস্থিতি অনুসারে, শাসকদের এবং রাষ্ট্রের প্রয়োজন অনুসারে এই আইনগুলো কিন্তু বদলেছে, এক জায়গায় থেমে থাকেনি। এই যেমন হোমোসেক্সুয়ালিটি আর্টিকেল 377 যেটা ছিল ক্রিমিনাল অফেন্স ছিল, সেটা এখন আর ক্রিমিনাল অফেন্স নেই। যেটা ব্রিটিশ আমলের ক্রিমিনাল অফেন্স ছিল এখন আর নেই। মানে কি, অগ্রগতির সভ্যতা যে এগোচ্ছে, তো সেই অগ্রগতির সঙ্গে সঙ্গে অনেক নিয়ম আইন যেগুলো আগে গ্রহণ করা হয়েছিল সেগুলোর প্রয়োজন ফুরোচ্ছে চেঞ্জিং সিচুয়েশনসের সঙ্গে, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানানসই করে নতুন আইন করা হচ্ছে। সর্বক্ষেত্রে এটা হচ্ছে। জীবিকার ক্ষেত্রে দেখুন, হায়ার অ্যান্ড ফায়ার চুক্তিভিত্তিক, সরকারি চাকরি প্রথমে পার্মানেন্ট হিসেবেই এসেছিল, পেনশন গ্র্যাচুইটি, সেটা এখন বদলে চুক্তিভিত্তিক। মানে আর্থসামাজিক জীবনের সর্বত্র সব ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি আইনগুলো বদলায়, তাই তো? আইনগুলো কিন্তু বদলায়। তো সেই আইন অনুসারে যদি আমরা দেখি যে মানুষের আইন, সভ্যতার আইন মানে মানুষের আইন, মানে আরও ভালো করে বললে রাষ্ট্রের আইন, তো সেই আইন অনুসারে এটা অবৈধ। মানে 14 বছর বয়সে পালিয়ে বিয়ে করা, মানে ছেলেটির বয়স 14, মেয়েটির বয়স ধরে রাখুন 13, বা একই বয়স, সমবয়সীও হতে পারে, বেশি হওয়ার সম্ভাবনা কম। তো যাই হোক, মানে আমি দুজনকেই 14 বললাম আর কি, আলোচনার সুবিধার্থে 14, যাই হোক। তো 14 বছর বয়সে বিয়ে করে 15 বছর বয়সে পিতা হওয়াটা অবশ্যই আইন বিরুদ্ধ। আমাদের দেশে তো বটেই, বাংলাদেশেও তাই। এখন তো আমাদের দেশে আপনারা জানেন যে এখন 18 রয়েছে আর কি, ওই এখনও পর্যন্ত পুরুষের ক্ষেত্রে 21 আর নারীর ক্ষেত্রে 18। তো নারীকেও 21-এ বিয়ে করার ব্যাপারটা আইনসম্মত করার জন্য একটা বিলও, একটা আলোচনাও আছে, আপনারা জানেন। সেটা এখনও আইনে বাস্তবায়িত হয়নি, তবে আগামীতে হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে। কারণ এভাবে ওরা কেন করতে চাইছে? পপুলেশনটাকে কন্ট্রোল করতে চাইছে। ভাবলেই বুঝতে পারবেন, আমি আসছি। তাহলে এই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে, আমরা যদি দেখি, তাহলে এটা অবশ্যই নক্কারজনক। সভ্যতার দৃষ্টিভঙ্গি দিয়ে যদি এবং আইনের দৃষ্টিভঙ্গি দিয়ে যদি দেখি, আমাদের কালচার যে সেন্স রয়েছে, আমাদের রুচি যেটা রয়েছে, সেই অনুসারে যদি দেখি, শিক্ষার আমাদের যে মনন বা আমরা যেভাবে ভাবি জীবনটাকে দেখি, সেই অনুসারে অবশ্যই এটা সমর্থনযোগ্য ঘটনা নয় এবং এটা নিন্দা করা উচিত, একদম অবশ্যই করা উচিত। এবং অনেকেই সেটা করেছেন, কমেন্টে করেছেন। তো এখন যেটা প্রশ্ন, যে এই যে আমরা নিন্দা করছি, আমরা একটা আইনকে সামনে রেখে নিন্দা করছি, এই আইনটা কি প্রকৃতির সঙ্গে মানানসই আইন? মানে প্রকৃতির যে যদি আমরা বলি, কারণ যৌনতা একটা প্রাকৃতিক বিষয়, এটা তো আইন করে কমানো বাড়ানো যায় না রে বাবা। ওটা নির্দিষ্ট প্রাকৃতিক নিয়মে আমাদের মধ্যে আসে। তারপরে সভ্যতার প্রয়োজনে, আইন বিভিন্ন রকম প্রয়োজনে, ক্যারিয়ারের প্রয়োজনে, পারিবারিক
বিভিন্ন রকম সংস্কারের কারণে বিয়ের ব্যাপারটা এবং শারীরিক সম্পর্কের ব্যাপারটা ভ্যারি করে মাইন্ডসেট এবং পারিবারিক পরিস্থিতি অনুসারে। বিয়েই বলুন আর যৌনতাও বলুন, ভ্যারি করে। কিন্তু মোর অর লেস আমরা দেখেছি যে অ্যাডোলেসেন্স পিরিয়ডে যেটা আছে, আমরা জানি যে সেই সময় থেকেই এটার উন্মেষ শুরু হয় এবং সেটা আস্তে আস্তে পরিণত হতে হতে গিয়ে একটা সময় গিয়ে সেটা নারীদের ক্ষেত্রে সাবসাইড করে যায়, পুরুষের ক্ষেত্রে আরও বেশি দিন থাকে। আপনারা সেটা জানেন, বায়োলজিটা যদি স্টাডি করেন তাহলে জানেন, এটা আলোচনা করার দরকার এখানে নেই। তো এখন যেটা প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের যে মাইন্ডসেটটা, এই যে আইনটা যেটা করা হয়েছে, যার উপর ভিত্তি করে আমরা এই নিন্দা বা সমালোচনা বা নেতিবাচক কথাগুলো বলছি, সেটা কি প্রকৃতিতে আছে? না, নেই, 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 একদমই নেই। কীরকম দেখুন, এই প্রক্রিয়াটা কেন চলছে আগে বুঝতে হবে। পাশাপাশি কিন্তু দুটো স্রোত চলছে, খুব ইন্টারেস্টিং স্রোত চলছে। একটা যে সভ্যতার যে দৃষ্টিভঙ্গি বর্তমানে দাঁড়িয়ে যে আমরা জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে, এবং অবশ্যই আমরা যে চিন্তাগুলো করি সেগুলো কিন্তু আমাদের চিন্তা নয়। বিবাহ বলুন, বাল্যবিবাহ বলুন, নারীদের নিজের পায়ে দাঁড়ানো উচিত বা ইত্যাদি বিভিন্ন রকমের যে কনসেপ্ট আমরা এখন বিশ্বাস করি বা বলি, সেগুলো কিন্তু আমরা শিক্ষা ব্যবস্থা থেকে পেয়েছি, মিডিয়া থেকে পেয়েছি, রাষ্ট্র থেকে পেয়েছি। অর্থাৎ মোরলেস পজিটিভ হোক আর নেগেটিভ হোক, এগুলো সবই ব্রেন ওয়াশের, মগজ ধোলাইয়েরই কিন্তু ফসল। সেভাবেই কিন্তু আমরা আমাদের মন্তব্যগুলো রাখি, পর্যবেক্ষণগুলো রাখি, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই মন্তব্য বা পর্যবেক্ষণ রাখবার সময় নিজেদের অবস্থানের উপর দাঁড়িয়েই করি, তার জায়গাটা দেখি না। মানে সে কোন পরিবারে আছে, সে কী সিচুয়েশনে আছে, কেন এই সিদ্ধান্ত নিল, সেটা আমরা দেখি না। আমরা আমাদের নিয়মিতাই আমরা সবসময় কিন্তু আমরা নিজেদের অবস্থানে থেকে আমরা অন্যদেরকে কন্ট্রাডিক্ট করতে চাই, বা আমরা তর্কে জিততে চাই, বা তর্কের লড়াই চালিয়ে যেতে চাই। তাহলে আমরা যেভাবে দেখি জীবনটাকে, এই যে আইন রয়েছে, কেন এটা করা হয়েছে, এটার পক্ষে কি যুক্তি আছে? যুক্তি অবশ্যই আছে। কি, একটি ছেলে বা একটি মেয়ে যদি এত কম বয়সে বিবাহ করে, সংসারের দায়িত্ব নেয়, জোয়ার কাঁধে এসে পড়ে, তাহলে তারা শৈশবকে উপভোগ করতে পারে না। শৈশব তো গেলই, তারা ক্যারিয়ার, এই যে নারীটির ক্ষেত্রে অবশ্যই বারবার এখানে চলে আসছে যে নারীটি, সে তো নিশ্চয়ই কিছু করেই না, আমরা ধরে নিতে পারি। অর্থাৎ নারীটি গৃহবন্দী হয়ে যায়, সে শুধু মা হয়, সংসার করে, তার জীবিকা, তার নিজের পায়ে দাঁড়ানোর ব্যাপারটা থাকেই না। অর্থাৎ বিশেষ করে এই ক্ষেত্রে এই যে পুরুষটি, সে মানে বালকটি, সে অন্তত বাইরের জগতে আছে, সে একটা নিজের কাজ, বাকরখানি রুটি ওস্তাদ বলে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং সে সংসারে টাকা পাঠাচ্ছে, তার দায়িত্ব পালন করছে। কিন্তু মেয়েটি তো কিছু অর্থনৈতিক যোগদান করতে পারলো না, তার আইডেন্টিটি তৈরি হলো না, সে সংসারে আটকে গেল। এবং বলাই বাহুল্য, এরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আর কি। ওই যে এই সুযোগে অনেকে আবার ওটাও বলছে, এই যে ইসলাম ধর্মাবলম্বী মানুষ, এরা মুসলমান, এরা জনসংখ্যা বাড়িয়ে যাচ্ছে। কিন্তু প্রকৃতির মেকানিজমটা কিন্তু কেউ ভাবছেন না। আমি আসছি, প্রকৃতির মেকানিজমটাকে, প্রকৃতির ইলাস্টিসিটিটাকে বুঝতে হবে। ইন্টারেস্টিং ব্যাপারটা, আমি যত এগুলো ভাবি, গভীরে যাই, তত প্রকৃতির কাছে মাথা নত করা ছাড়া আমাদের এমনিতেই তো করতেই হয়, কিন্তু গভীর অ্যাডমায়ারেশন, মানে গভীর রেসপেক্ট, প্রফাউন্ড রেসপেক্ট বা বাড়তেই থাকে, বাড়তে আর কি বলবো, আসছি সেটা। তাহলে মেয়েটির কোনো আইডেন্টিটি হলো না, এইভাবে বহু নারী মারা যাচ্ছে। মানে কি, একা ঘরের মধ্যে আটকে থেকে অত্যাচারিতা হয়ে, এরকম সবাই না হলেও কেউ অত্যাচারিতা হয়, আমরা জানি। স্বামীর শাসন, শাশুড়ির শাসন, সংসারের জোয়াল কাঁধে নিয়ে তাদের এইভাবে জীবন কাটিয়ে দিতে হচ্ছে। এতে করে স্বাভাবিকভাবেই যারা ফেমিনিস্ট, তারা উগ্র প্রতিক্রিয়া জানান, এবং এমনকি যারা মডারেট, যারা প্রগতিশীল, তারাও বলেন এটা ঠিক নয়। এই নারীটির জীবন, বিশেষ করে নারীটির জীবন নিয়ে তারা চিন্তিত থাকেন। পাশাপাশি আবার যারা আরও ব্রডার আসপেক্টে ভাবতে চান, তারা বলেন যে এই যে শিশু শ্রমিক তৈরি হলো,
যে শিশু শ্রমিক হলো, এই যে 16 বছর বয়সে সে 10,000 টাকা উপার্জন করছে, মানে কি 16 মানে কি সে এখনও 18 হয়নি, অর্থাৎ সে এখনও শিশু হিসেবেই তাকে ট্রিট করতে হবে। তাহলে শিশু শ্রমিক ব্যাপারটা তৈরি হলো। আচ্ছা, তাই তো এই যে পয়েন্ট, যেটা নক্কারজনক, কারণ শিশু শ্রমিক আমাদের দেশে আইন টাইন আছে ইত্যাদি, কিন্তু শিশু শ্রমিক আটকানোর জন্য কেন স্কুলে পাঠানো হয়েছিল, হ্যাঁ, কতটা ভালোর জন্য, মঙ্গলের জন্য, সেটাও ভাবতে হবে আমাদের, গুঁজে দেওয়ার জন্য, হ্যাঁ, সেগুলোও আসছি, মগজ ধোলাইয়ের জন্য আসছি এক এক করে। তো এই বিষয়গুলো আমি রাখলাম যারা নক্কারজনক বলছেন। এবার আসুন প্রকৃতির আইনে। প্রকৃতির আইনে যাওয়ার আগে সভ্যতার আইন, সভ্যতার যে আমরা অতীত, সেটা একটু দেখে নিই, সুবিধা হবে। অতীত মানে খুব বেশি অতীত নয়, বিংশ শতাব্দী না হলেও, হ্যাঁ, ওই বিংশ শতাব্দী আমরা ধরতে পারি, বা ঊনবিংশ শতাব্দীও ধরতে পারি। এইরকম সময়ে বেশি যেতে হচ্ছে না, আমরা 21 শতকে আছি, তো খুব বেশি যাওয়ার দরকার নেই, আপনি 20 শতকে গেলেই যথেষ্ট। রবি ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবীর বয়স কত ছিল যখন তার বিবাহ হয়? 9 বছর। রবি ঠাকুরের বয়স তখন কত ছিল? 21-22 এরকম একটা বয়স ছিল তাঁর। মৃণালিনী দেবীর বয়স ছিল 9 বছর, তাই তো? আচ্ছা, আরও চাই, বলছি। বিদ্যাসাগরের স্ত্রী দীনমণি দেবী, তার বয়স কত ছিল বিবাহের সময়? 14 বছর বয়স ছিল। দেবেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী সারদা সুন্দরী দেবী, তার কত বয়স ছিল? এই রকম 14 বছরের। তাহলে এরা সবই তো নাবালিকা, নাবালিকা তো 14, এদিকে 9, ভাবা যায় নাবালিকা। তো তাঁরাও তো বিবাহ করিয়াছিলেন, এবং সেটা সভ্যতার মধ্যেই ছিল, সভ্যতার বাইরে নয়, আদিম যুগে নয়। রবি ঠাকুর তো আদিম যুগের মানুষ নন, দেবেন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর কি আদিম যুগের মানুষ? তাহলে তারা সভ্যতারই মানুষ। তাহলে কি দেখা যাচ্ছে, সেই সময় এই কারণে তারা কিন্তু কোনো নক্কারজনক নিন্দা বা কোনো কিছুর শিকার হননি। হয়েছেন কি? হননি। সেই সময় ওটা স্বাভাবিক ছিল, আইন বিরুদ্ধও ছিল না, স্বাভাবিক ছিল। ওই বয়সে বিবাহ করা স্বাভাবিক ছিল। শুধু ওদের কথা বাদ দিন, ওই সময়ে দাঁড়িয়ে যারা আপনাদের পূর্বপুরুষ আর কি, বা আমাদের পূর্বপুরুষ, তাঁদের ক্ষেত্রেও খোঁজ নিন, তাঁদের ক্ষেত্রেও এই বিবাহের যে বয়স, বাল্যানে স্ত্রীর বয়স, নারীটির বয়স, মেয়েটির বয়স ওই রকমই ছিল, কাছাকাছি। গৌরীদান, 10 বছরে গৌরীদান, এটা আপনারা শুনে থাকবেন। তখন সভ্যতা ছিল কিন্তু। তাহলে তখন কেন এরকম ছিল কেন, এখন এরকম কেন হলো? কারণ পরিবর্তিত পরিস্থিতি এবং দাবি, সময়ের দাবি, রাষ্ট্রের দাবি, ভাবতে হবে সমস্ত কিছু মিলিয়েই কিন্তু পরিবর্তিত পরিস্থিতি, কিন্তু সময়টা কিন্তু আমরা তৈরি করি না। মহাকালের মতো, তার জন্ম নেই, তার মৃত্যু নেই, ওই ব্রহ্ম টাইপের। সময়টা বদলায় কারণ শাসক টেকনোলজি দিয়ে বিভিন্নভাবে তার প্রভাব বিস্তার করে, এক্সপ্লয়টেটিভ টুল হিসেবে টেকনোলজির ব্যবহার করে, হ্যাঁ, কন্ট্রোলের জন্য সে বিভিন্ন রকমের আইন আনে। এই কারণেই এই পরিবর্তিত সময়টাকে আমরা ফিল করি। আপনি গভীর জঙ্গলে যান, একদম গভীর জঙ্গলে, যেখানে সভ্যতার আলো পৌঁছয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তিত সময়টা সেভাবে আপনি টেরই পাবেন না, কারণ সেখানে রাষ্ট্র নেই, এবং সেখানে এই কন্ট্রোল করার এবং প্রযুক্তিকে এক্সপ্লয়টেটিভ টুল হিসেবে ব্যবহার করার কোনো কায়েমি শক্তি বা জায়নিক শক্তি নেই সেখানে। তো আমি কি সেটাকে সমর্থন করছি? না, আমি তা কিন্তু করছি না। আমি ব্যাপারটাকে পাশাপাশি বোঝানোর জন্য আপনাদের বলছি। বেশ, তাহলে এবারে আসছি প্রকৃতির নাবালক নাবালিকাতে। তাহলে আমরা এদের কথা, যাদের কথা বললাম, বিদ্যাসাগর বলুন, দেবেন্দ্রনাথ ঠাকুর, তো তার তো 15টি সন্তান হয়েছিল, তারা জানেন। তো তাঁরা কিন্তু মা হয়েছিলেন, তার মানে শারীরিক সম্পর্ক করেই তো মা হয়েছিলেন, আইভিএফ তো হয়নি।
বিদ্যাসাগরও বাবা হয়েছিলেন 14 বছরের বালিকাকে বিবাহ করে। তিনিও তো আইভিএফ করেননি, শারীরিক সম্পর্কই হয়েছিল। তো তাহলে এই ছেলেটির যে বিবাহ করলো 14 বছর বয়সে, মেয়েটির বয়সে ওরকমই ধরে নিলাম, সে 15 বছর বয়সে পিতা হলো, মেয়েটির বয়স ধরলাম 14 বা 15, যাই হোক, হলো, সমস্যা হলো না, পিতা হল। ওরাও পিতা হয়েছিলেন, সমস্যা হয়নি। তাহলে নাবালক নাবালিকার ব্যাপারটা কি দাঁড়ালো? তার মানে দাঁড়াচ্ছে যে প্রকৃতির নাবালক নাবালিকা বাবা মা হতে পারে, কিন্তু রাষ্ট্রের নাবালক, সভ্যতার নাবালক নাবালিকা বাবা মা হতে চাইলেও আইনের সমস্যায় ভুগতে হবে তাদেরকে, তাই তো? এটাই দাঁড়ালো। কারণ প্রকৃতিতে নাবালক নাবালিকার সংজ্ঞাটা, বয়সটা আলাদা। প্রকৃতি কি বোঝে? প্রকৃতির যে শিক্ষা, মানে আমরা যে বার্তাটা পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি নারী যখন তার মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়ে যায়, শি ইজ রেডি টু বি এ মাদার। হ্যাঁ, এটাই বাস্তবতা। প্রকৃতি সেই বার্তাটাই দেয়। সেটা কত বছর বয়স? ওই যে বুঝতেই পাচ্ছেন কত বছর বয়স, জানেন আপনারা। কিন্তু এইবার দেখুন খেলাটা কি। এইবার বলবেন, এত ওরা যারা বিপক্ষে বলেন, মানে এই ব্যাপারটা সমর্থন করেন না, তারা বলেন না না না, ম্যাচিওর হয় না সবে, ওটা দিয়ে হবে না, মানসিক ব্যাপার হতে হবে, তাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হতে হবে, করতে হবে, ইত্যাদি ইত্যাদি। সে এইভাবে ঠিক নয়, এরকম অনেক কথা বলেন। বেশ, তো এবার তাদের যদি আমি প্রশ্ন করি, আপনারা প্রকৃতির চাইতে বেশি বোঝেন? আপনারা প্রকৃতির চাইতে বেশি বোঝেন? বোঝেন না। আলে প্রকৃতি মেয়েদের 18 বছর বয়সেই মেনস্ট্রুয়াল সাইকেলটা চালু করে দিত, তা তো করেনি। কেন হচ্ছে? মানে প্রকৃতি সেটা প্রকৃতির মতো করে বুঝেছে। এবার আপনি সেটা গ্রহণ করবেন কি না করবেন, আইন আপনার ব্যক্তিগত বিষয়, আপনাকে সেটা প্রকৃতি বাধ্য করতে পারে না, করেও না প্রকৃতি, এটা আপনি চুজ করতে পারেন। কিন্তু এরকম ছেদ যুক্তি কেন দেন? নিজেকে জাস্টিফাই করবার জন্য ছেদ যুক্তি, যাকে বলা হয় লেম এক্সকিউজ, কেন দেন? হ্যাঁ, আপনি এটা বলতেই পারেন যে মেয়েটির প্রতিষ্ঠার, আত্মপ্রতিষ্ঠার সুযোগ থাকা উচিত, আপনার মতামত সেটা, প্রকৃতির নয়। এবং এত কম বয়সে মেয়েটিকে বা ছেলেটিকে, এক্ষেত্রে তো ছেলেটিরও বয়স অত্যন্ত কম, সংসারের জোয়াল টানার কথা বলা উচিত নয়, ইত্যাদি। তো কিন্তু ব্যবস্থা আপনি করে দেবেন? আপনি কি এদের ব্যবস্থা করে দেবেন? করার ক্ষমতা আছে? তাহলে এরা কোথায় যাবে, কি করবে? বহু এরকম অত্যন্ত গরিব হতদরিদ্র পরিবারের বাচ্চা কাচ্চা আছে, যাদের মেয়েদের, নারীরা ওই আত্মপ্রতিষ্ঠার স্বপ্ন দেখার সুযোগ পায় না। আশাকর্মী তো আর সবাই হবে না, ফেমিনিস্টও সবাই হবে না, আর সবাইকে প্রমোট করা হবে না। তারা যাবে কোথায়? তারা যদি এইভাবে নিজেদের একে অপরের অবলম্বন হিসেবে বাঁচতে চায়, এটাকে আপনি গালিগালাজ কেন দেবেন? নক্কারজনক কেন বলবেন? আপনি আপনার মতো বাঁচুন, ওরা ওদের মতো বাঁচুক, সিম্পল ব্যাপার। এবং এখানেও প্রকৃতির একটা লীলা তো আছেই, লীলা তো আছেই। সেই লীলাটা কীরকম? লীলাটা হচ্ছে থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস, ডায়ালেকটিক্সের একটা খুব বেসিক বিষয়। এমন নয় ওটা কার্ল মার্কস আবিষ্কার করেছেন, না না না, ভুল কথা। কিন্তু আমরা এই দ্বন্দ্ব, যেটা ডায়ালেকটিক্সের বিষয়টা পূর্ণাঙ্গভাবে পাই হেগেলীয় দর্শনে। হেগেল, তাকে ভাববাদী দার্শনিক বলে উড়িয়ে দেওয়া হয়েছে, মানে বস্তুবাদীরা তাকে নস্যাৎ করে, বিকজ হি ওয়াজ অ্যান আইডিয়ালিস্ট। তিনি এই বিষয়টা প্রথম তুলে ধরেন, প্রক্রিয়াটা।
ফয়েরবাখ পরবর্তীতে এই ব্যাপারটাকে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি সেখানে যোগ করেন, আর অবশ্যই মার্কস সেটাকে সায়েন্টিফিক জায়গাটা একেবারে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম বলে একটা ব্যাপারে একেবারে দাঁড় করান আর কি। কিন্তু ডায়ালেকটিক্স ব্যাপারটা অনুধাবন করার বিষয়টা আমি অবশ্যই হেগেলকেই কৃতিত্ব দেব, মার্কসকে নয়। তো সেখানে কি হয়, খুব সংক্ষেপে আপনাদের বোঝায় যে থিসিস মানে একটা স্থিতাবস্থা। একটা স্থিতাবস্থা হলো থিসিস। এটা কিন্তু পিএইচডি থিসিস বলবেন না, ওটা ভিন্ন। একটা স্থিতাবস্থা। ধরুন বর্তমান যে সময়ে যেটা ঘটছে, যেটা মূল স্রোত, মেইন স্ট্রিম, সেটা থিসিস। এবং তার বাইরে তার পাল্টা একটা কিছু ঘটছে মেইন স্ট্রিমের বাইরে, যেমন আমরা মানে এই ভ্যাকসিনের ক্ষেত্রে বিশেষ করে এবং চিন্তাভাবনার ক্ষেত্রে, সেটা কি অ্যান্টিথিসিস। এই দুটোর মধ্যে ক্রিয়া বিক্রিয়া অনবরত ঘটে চলেছে, অনবরত ইনসেসেন্ট ঘটে চলেছে, এন্ডলেস ঘটেই চলেছে। তারপরে দুটোর ক্রিয়া বিক্রিয়ার ফলে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, যে ফলাফল আমাদের সামনে উঠে আসছে, সেটা হচ্ছে সিনথেসিস। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? এবার দেখুন আমরা থিসিসটাকে এক্ষেত্রে বোঝার চেষ্টা করি। থিসিসটা কি? মূল স্রোতটা এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আইন অনুসারেই চলছে। কি? বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ 14 বছর বয়সের মেয়েকে, 9 বছর বয়সের মেয়েকে, 10 বছর মেয়েকে বিয়ে করলেও বর্তমানে যে থিসিস বা মেইন স্ট্রিম সেটা করছে না। সভ্য শিক্ষিত নারীরা তারা আর 18 আগে করছে না, কেউ করছেনই না বিবাহ, কেউ 30 বছরে করছেন, কেউ 32 বছরে করছেন, বা কেউ কেউ করছেনই না বা না করার সিদ্ধান্ত নিয়েছেন। পুরুষদের ক্ষেত্রেও পরিস্থিতি একই রকম। তারা জীবনে লাইফস্টাইলের ব্যাপারটা গুরুত্ব দিচ্ছে এবং তারা পিতা হওয়ার আগে ওইটাই ভাবছে যে সংসারটা কী করে চালাবো, কী করে একটা রেসপেক্টেবল লাইফস্টাইল কী করে অ্যাচিভ করবো। অতএব কর্মসংস্থান মানে একটা চাকরি, একটা জীবিকা, ওটা ছাড়া তো সম্ভব নয়। আর শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী এখনও জীবিকা বলতে চাকরিই বোঝে, তা 20 বাঁচলে দেখতেই পাচ্ছেন। উল্টে এখন বিয়োগ হচ্ছে, একটা অদ্ভুত পরিস্থিতি এখন। তাহলে এই যে মানসিকতা, যেটা মেইন স্ট্রিম থিসিস হিসেবে আমি ব্যাখ্যা করতে চাইছি, তার ফলে কি তৈরি হচ্ছে? তার ফলে একটা ডিপপুলেশন তৈরি হচ্ছে, অর্থাৎ ডিপপুলেশনের পরিস্থিতি তৈরি হচ্ছে, জনসংখ্যা হ্রাস পাচ্ছে। ডেমোগ্রাফিক্যাল যে জায়গাটা জনগোষ্ঠীর ক্ষেত্রে, শিক্ষিত সভ্য মেইন স্ট্রিম জনগোষ্ঠীর জনসংখ্যা কমে যাচ্ছে। কেন? ওই যে প্রথমত মেয়েদের বিয়ে না করা, দ্বিতীয়ত লেট ম্যারেজ করে ইস্যু না হওয়া, তৃতীয়ত ভ্যাকসিনেশনের কবলে পড়া। এই যে ছেলেটি, খোঁজ নিয়ে দেখুন, যাকে বিয়ে করেছে তারা ছোটোবেলায় সেরকম ভ্যাকসিনের খপ্পরে। বাংলাদেশে তো ইদানিংকালে নতুন বিশ্ব ব্যবস্থার ক্ষেত্রে এটা একটু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আগে তো এই চাইল্ডহুড ভ্যাকসিনেশন আমাদের দেশে যেভাবে হয়েছে সেভাবে বাংলাদেশে হয়নি, ইদানিংকালে হচ্ছে, জোর দিয়েছে ওরা। তো সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি এই যে মেইন স্ট্রিমের সমাজ যেটা থিসিস, তারা কিন্তু মানে জনসংখ্যা হ্রাস করার ভূমিকা নিয়েছেন। যেমন পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি, অনেকে তথ্য তাই বলছে, হিন্দু বাঙালিদের যে সংখ্যা সেটা নিম্নগামী, বার্থ রেট নিম্নগামী, তাই তো? এটা কিন্তু একটা প্রক্রিয়া, একটা প্রকৃতির প্রক্রিয়া, এটা বুঝতে হবে। প্রকৃতির প্রক্রিয়া। শুধু তাই নয়, আমাদের পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালি বললে শুধু হবে না, গোটা পৃথিবীতে, ইসরায়েল বাদ দিয়ে, এ নিয়ে আমার দ্বিতীয় খণ্ডে বিস্তারিত আলোচনা আছে। জনসংখ্যা এবং শিক্ষা কি নারী মাতৃত্বের অন্তরায়, এরকম একটি গুরুত্বপূর্ণ আলোচনা আছে। তো তাহলে গোটা বিশ্বজুড়েই শিক্ষিতা নারীদের মধ্যে এবং শিক্ষিত নারী পুরুষের মধ্যে বিবাহের বয়সটা এগোতে 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 অনেকটা দূর এগিয়ে গেছে, যা সিম্পলি প্রকৃতি বিরুদ্ধ অবশ্যই। কারণ প্রকৃতি যৌনতার
মূল কারণ হিসেবে দিয়েছে সন্তান সন্ততি বা প্রজননীর কারণে দিয়েছে। আর মানুষই একমাত্র স্তন্যপায়ী প্রাণী, সে যৌনতাকে উপভোগ করতে পারে, অর্থাৎ প্লেজার সেক্স করতে পারে। অন্যান্য প্রাণীরা দেখবেন একটা সিজনের সময় তাদের যৌনতার ব্যাপারটা আসে, কুকুর বলুন, গরু বলুন, কিন্তু মানুষের জীবনে যতদিন তার শারীরিক শক্তি এবং যৌন শক্তি থাকে, হরমোন ঠিকঠাক কাজ করে, সে কিন্তু শারীরিকভাবে সক্ষম থাকে, অর্থাৎ ফিজিক্যাল, তার জন্য কোনো সিজন নেই। এই কারণেই হয়তো সে অমৃতের পুত্র, একটা অন্যতম কারণ তো বটেই। তো যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সভ্যতা যত এগিয়েছে, শিক্ষার যত বিস্তার ঘটেছে, যে শিক্ষা আমরা এই অবশ্যই মেইনস্ট্রিম শিক্ষার কথাই বলছি, তাতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যৌনতা, শারীরিক মিলন, প্রোডাক্টিভ সেক্সের পরিবর্তে প্লেজার সেক্সের দিকেই বেশি বেশি করে গেছে, এটা বাস্তবতা। আর প্লেজার সেক্সের বাস্তবতা হচ্ছে কি, সেখানে প্রোডাকশন মানে সন্তান সন্ততির জন্ম হয় না, আনন্দের জন্যই যৌনতাকে ব্যবহার করা হয়। এবং এই কারণে দেখবেন হোমোসেক্সুয়ালিটিকেও ওরা আইনসম্মত করেছে, পৃথিবীর সব দেশেই প্রায় হয়ে গেছে এখন, আমাদের দেশেও ডিক্রিমিনালাইজ করা হয়েছে এবং এটাকে প্রমোটও করা হচ্ছে, কারণ এটাতে কোনো সন্তান সন্ততি জন্মায় না, এটা পিওরলি প্লেজার সেক্স। লেসবিয়ানিজম বলুন, হোমোসেক্সুয়ালিটি বলুন, পিওরলি প্লেজার সেক্স, এটা বাস্তব। তো সেই একমাত্র তাহলে প্রোডাক্টিভ সেক্স কোনটা, যেটা বাইসেক্সুয়ালদের মধ্যে হয়, অর্থাৎ হেটেরোসেক্সুয়ালদের মধ্যে হয়, নারী পুরুষের মধ্যে হয়, বিপরীত লিঙ্গের মধ্যে হয়, সেটা একমাত্র প্রোডাক্টিভ। তো সেইটা যদি লেট ম্যারেজ হয় বা বিবাহ না হয়, এবং ভ্যাকসিনেশনের ব্যাপারটা শিক্ষিত শ্রেণীর মধ্যেই বেশি, তার ফলে গর্ভধারণের সমস্যা হয়, বন্ধ্যাত্ব বাড়ে, নারী পুরুষের উভয়ের ক্ষেত্রেই বাড়ে, এই সমস্ত ফ্যাক্টরস মিলিয়ে জনসংখ্যা তো কমবেই। তাই ট্রেন্ডটা খেয়াল করুন, সমস্ত বিশ্বজুড়ে শিক্ষিত নারী পুরুষের মধ্যে জনসংখ্যার বাবা মা হওয়ার প্রবণতা অত্যন্ত রকম কমে গেছে। বহু কাপল আপনারা পাবেন শিক্ষিত শ্রেণীর মধ্যে পাবেন, যারা দুজনেই চাকরি করেন, উপার্জন করেন, তারা যে কোনো কারণেই হোক পিতামাতা হননি, আছে। কিন্তু তাহলে এইভাবে যদি চলে এটা থিসিস, তাহলে তো পৃথিবীর জনসংখ্যা নীল হয়ে যাবে। প্রকৃতি সেটা চাইছে এখনই? না, এখনও চাইছে না প্রকৃতি। আরে প্রকৃতি একটা অ্যান্টিথিসিস দিয়ে সেটাকে ব্যালেন্স করছে। কীরকম? ওই যে শুধু মুসলমান বললে হবে না, আপনারা দেখুন গোবলয়ে যান, হিন্দুদের মধ্যে যারা তথাকথিত পিছিয়ে পড়া অশিক্ষিত শ্রেণী, অনেককেই আমরা নিচু জাত বলে থাকি আর কি, ওরা কিন্তু অ্যান্টিথিসিসের কাজটা করে প্রকৃতির ইন্টেনশনটাকেই বজায় রাখছে। কি এই দিকে যখন যেমন কমে যাচ্ছে, ডেমোগ্রাফিক্যালি কমে যাচ্ছে জনসংখ্যা এই শ্রেণীর মধ্যে, তখন সেটাকে মেকআপ করবে কারা? এই শ্রেণীর, তার মধ্যে ওই একটি ছেলেরই ঘটনা বললাম, এই ছেলেটি, ঠিক তো, তার প্রতিনিধি, সে অ্যান্টিথিসিসের প্রতিনিধি, ওটাই কিন্তু আসলে প্রকৃতি ঠিক। সভ্যতা, তুমি যতই সভ্য হও না কেন হে মানুষ, যতই আইন করো না কেন, এখন জায়নির শক্তি নাসানা অবস্থা, কারণ বাল্যবিবাহ সত্যি বেড়ে গেছে, আসছি, কজনকে করবে? আইন করে আটকানো যাবে এসব? যাবে না। প্রকৃতির শক্তি অপরিসীম। এবার তাহলে এই দিকে যখন জনসংখ্যা কমছে, আমরা ইউরোপে দেখতে পাচ্ছি, ইউরোপ যত শিক্ষিত হয়েছে তত নেগেটিভ বার্থ রেট হয়েছে। ইউরোপ একটা মডেল সভ্যতা, শিক্ষা। এবং আমেরিকাতেও এই যে ট্রাম্প দেখবেন অ্যাবর্শন, ওই যে ট্রাম্প রিপাবলিকান পার্টি অ্যাবর্শনকে আগের মতো সহজ করছে না, আরও কঠোর আইন এনেছে, পরিবারকে উৎসাহিত করছে ওরা। কেন? আমেরিকার জনসংখ্যাও নেগেটিভ হয়ে গেছে, ওরা বেবি বুম করতে চাইছে। হ্যাঁ, কেন? ওই যে শিক্ষার বিস্তার। তো এই যে শিক্ষার বিস্তার ইউরোপে ঘটেছে ব্যাপকভাবে, আমেরিকাতেও ঘটেছে, তার ফলে সেখানে জনসংখ্যা নিম্নগামী, বার্থ রেট নিম্নগামী। প্রকৃতি সেটা তো ব্যালেন্স করবেই। তাহলে কিভাবে ব্যালেন্স করবে?
কিভাবে ব্যালেন্স করবে? তো ইউরোপে অনেক ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছেন এখন, তারা তথাকথিতভাবে কম শিক্ষিত বা শিক্ষিত হলেও তারা তেমন মাইন্ডসেটে বিশ্বাস করেন না, যে ধর্মীয় কারণ হোক, যে কোনো কারণেই হোক, করেন না। তো তারা কিন্তু, যাদের জনসংখ্যা ইউরোপে, তাদের বার্থ রেট কিন্তু সবচেয়ে ভালো, এখন সবচেয়ে হাই। তো এই কারণেই বার্নার্ড শ, জিবি শ, সে বিষয়ে তার একটা ইন্টারভিউ আছে, খুব ইন্টারেস্টিং ইন্টারভিউ। যারা দ্বিতীয় খণ্ডন পড়ছেন, মানে পাঠকের সংখ্যা তো অত্যন্ত কম, তবু যারা পড়েন, বই সংগ্রহ করেন, তাদেরকে আমি অবশ্যই শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, যে তারা আমার এই বিস্তারে, এই লড়াইয়ে, চেতনা বিস্তারে পাশে আছেন, পাশাপাশি তারা পড়ছেন। কেউ কেউ সুন্দর সুন্দর পড়ার পরে প্রতিক্রিয়াও জানান। আমি একটি প্রতিক্রিয়া পোস্ট তার মতো করে আর কি পোস্টও করেছি, আজকেই মনে হয় পোস্ট করেছি। তো সেক্ষেত্রে বার্নার্ড শ কিন্তু একটি ইন্টারভিউতে বলেছিলেন, তিনি তখন একটা জাহাজে ছিলেন ভারত মহাসাগরে, না আরব সাগরে, জাহাজটি তখন নোঙর করেছিল মোস্ট প্রবাবলি। তো সেখানে তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে ইউরোপ ইসলামের দখলে যাবে আগে। হ্যাঁ, তো এই বিষয়ে কিন্তু আমি বিস্তারিত তথ্য দিয়ে তার এই ইন্টারভিউটির বক্তব্য এবং যিনি ইন্টারভিউ নিয়েছিলেন সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছি অমৃতস্বপত্র 2য় খণ্ডে, অবশ্যই পড়বেন। তো কেন বলেছিলেন? এই কারণেই বলেছিলেন যে তখন থেকে তিনি লক্ষ্য করেছিলেন যে ইউরোপের মানুষের মধ্যে এই শিক্ষার, এই যে মেইন স্ট্রিম শিক্ষা যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, বিস্তার তো আগে ঘটেছে, ফলে আমরা দেখতে পাচ্ছি যে প্লেজার সেক্সের দিকে ইউরোপ যাচ্ছে, বেশি করে যাচ্ছে। এবং প্লেজার সেক্সের ব্যাপারে যখনই মানুষ যায়, তখন সাংসারিক দায় দায়িত্ব বহন করা থেকে শুরু করে এগুলোর প্রতি একটা অনীহা তৈরি হয়। পাশাপাশি লেট ম্যারেজ আসে, দেরি করে বিবাহ আসে, তার ফলে বিভিন্ন কারণে সন্তানের হার, গ্রহণের হারটা কমে যায়, সেটা উনি উপলব্ধি করেছিলেন। তো সেটাই এখন আমরা দেখতে পাচ্ছি ইউরোপে কিন্তু ঘটছে। এখনও পুরোটা ইউরোপ ইসলামের দখলে যায়নি, কিন্তু এইভাবে যদি বার্থ রেট চলে তাহলে যাবে আগামীতে। তো এটা তো প্রকৃতির লীলা, এভাবে তো দোষ দিয়ে লাভ নেই। আপনারা বিজ্ঞানটা জানেন তো, ছোটোবেলায় তো পড়েছিলেন, যখন কোনো জায়গার বাতাস গরম হয়ে শূন্যে উঠে যায়, তখন আশপাশের অপেক্ষাকৃত শীতল বাতাস সেই জায়গাটা দখল করে। এ বিষয়ে আমার স্ট্যাচুতে একটা গুরুত্বপূর্ণ লেখা আছে, অবশ্যই পড়বেন। অগ্রগতির উত্তর দক্ষিণ। অগ্রগতি, মানুষের অগ্রগতি, সভ্যতার অগ্রগতি, কিন্তু আমরা এই কনসেপ্টটা আমাদের মানুষের, রাষ্ট্রের, প্রকৃতিতে কিন্তু এই কনসেপ্টটা নেই। তো ঠান্ডা বাতাস সেখানে প্রবেশ করে এবং জায়গাটা দখল করে, অর্থাৎ শূন্যস্থান বলে কিছু থাকে না। জনসংখ্যার ক্ষেত্রেও একই নীতি, এটা আমার বিশ্লেষণ, অবশ্যই রিলেট করলাম, এটা কোথাও লিঙ্ক চাইবেন না। ডেমোগ্রাফির ক্ষেত্রেও প্রকৃতি একই নীতি গ্রহণ করে চলেছে। তাই যখন যেমন বাতাস গরম হয়ে শূন্যে উঠে গেলে অপেক্ষাকৃত শীতল বাতাস এসে শূন্যস্থান পূরণ করে, তেমন করেই অগ্রগতির উত্তাপে যখন কোনো জনগোষ্ঠী, শিক্ষার অগ্রগতির, ওটা তো একটা উত্তাপ, বাবা, কম উত্তাপ, কম গরম, দেখেননি ফেসবুকে ডিগ্রিধারীদের গরম, ওরে বাবা, হ্যাঁ। তো সেই উত্তাপে তারা যখন শূন্যে উঠে যাচ্ছে আর কি, শূন্যে, হ্যাঁ, এদের উল্লেখযোগ্য অংশের সন্তান সন্ততি নেই এবং অনেকেরই হবে না, বা এখন যারা, তারা অনেকে বিবাহ করবেন না, বা নারীদের সন্তান সন্ততি হবে না, বা হলেও তার পরের প্রজন্ম, এই যে ভ্যাকসিনের গল্প এবং অন্যান্য কিছু নিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়ে আছে যে এই প্রক্রিয়াটা ত্বরান্বিত হবে আগামীতে। তাহলে এই যে শূন্যে উঠে যাচ্ছে, তারা শূন্য হয়ে যাচ্ছে, তাহলে এরা কি করবে? এই জায়গাটা, এই যেমন গোবলয়ে যান,
বিহারিদের দেখুন, ঝাড়খণ্ডে দেখুন, সেখানে বার্থ রেট অনেক হাই। গোবলয়ের বার্থ রেট অনেক হাই। কাদের মধ্যে? পিছিয়ে পড়া তথাকথিত হিন্দু, অন্তজ হিন্দু যেভাবেই ডাকুন, তাদের সন্তান সন্ততি কিন্তু বেশি হয়। ওই যে শিক্ষার, তথাকথিত শিক্ষার প্রবেশ ঘটেনি বলে, ওই জন্যে ওরা শিক্ষার ওপর জোর দেয় আর কি। পপুলেশন কন্ট্রোলের ক্ষেত্রে শিক্ষার একটা বড় ভূমিকা আছে। এর উদ্দেশ্য ওটাই, আর কোনো উদ্দেশ্য নয়, মূলত ওটাই। তাহলে এই যে একটা শিক্ষিত শ্রেণী যখন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, তখন জনসংখ্যার এই ঘাটতিটা মেটায় এই তথাকথিতভাবে পিছিয়ে পড়া অশিক্ষিত শ্রেণী, হিন্দু মুসলমান নির্বিশেষে, এটাই প্রক্রিয়া। আবার এরা যখন ওই যে শিক্ষার আকর্ষণ থাকে একটা গ্রামার চাকচিক্য, এরা যখন আবার অগ্রগতির দিকে আসবে আস্তে আস্তে, তখন এদের মধ্যেও দেখবেন একই প্রবণতা হবে, অর্থাৎ সন্তান সন্ততির হার কমে যাবে। তখন আবার অপেক্ষাকৃত আরও পিছিয়ে পড়া গোষ্ঠী তখন আবার সেই জায়গাটা নেবে। এটাই প্রক্রিয়া, তাই তো? এটা একই রকমভাবে দেখবেন, এটা তো গেল ডেমোগ্রাফির ক্ষেত্রে। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখুন, স্বাস্থ্যের ক্ষেত্রে আর্থসামাজিক ব্যাখ্যার ক্ষেত্রে মেন স্ট্রিম দ্য থিসিস যেটা আমরা দেখতে পাচ্ছি যে কি, ওই যে ভ্যাকসিন নিতেই হবে, ভ্যাকসিন না নিলে গরুর গাড়ির যুগ, আমরা তো গরুর গাড়ির যুগেই যাচ্ছি, বেশ ভালো কথা। তো এইভাবে ইউরোপ আমেরিকা জুড়ে যে প্রবণতা দেখা যাচ্ছে, এবং আমাদের দেশেও আমরা সেটাকে ধারণ করেছি এবং ছড়িয়ে দিচ্ছি, সেটা হলো ফার্মা লবি এবং ফার্মার যে স্বাস্থ্য কনসেপ্ট, ব্যাখ্যা, বিজ্ঞান, সায়েন্টিজম, সেই থিসিসটাকে আমরা লাথি মেরে, আমরা অ্যান্টিথিসিস তৈরি করে সেগুলোকে বর্জন করছি, তো করে পাল্টা একটা স্রোতের জন্ম দিচ্ছি। ঠিক তেমন করে দেখবেন এইটা কিন্তু আগামীতে একটা ফ্যাক্টর হয়ে একটা ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি করে সিনথেসিস তৈরি করবে। বোঝাতে পেরেছি? অর্থাৎ এই যে আমরা কাজটা যেটা করছি, এটা কি প্রকৃতির ইচ্ছের বিরুদ্ধে করছি? না না, প্রকৃতি এটা চায়। বিল গেটস যেমন মহাকালের সৃষ্টি, তেমন আমরাও মহাকালেরই সৃষ্টি। কনফ্লিক্ট ছাড়া সভ্যতা টেকে না, এগোয় না। প্রকৃতিতেও কনফ্লিক্ট আছে। উইদাউট কনফ্লিক্ট নেচারও এক্সিস্ট করে না। আর তাই মহাকালের এই প্রক্রিয়া, তার আমরাও একটা বড় অংশীদার। ঠিক যেমন করে এই বাকরখানি রুটি বানানোর ছেলেটিও অংশীদার, যেমন করে মা হতে না চাওয়া ফেমিনিস্টটিও অংশীদার। প্রত্যেকেই যে যার মতো করে কিন্তু আমরা ভূমিকা পালন করছি। কারো ভূমিকা দৃশ্যমান, কেউ হয়তো বেশি উজ্জ্বল, কেউ হয়তো ফোরফ্রন্টে আছে, কিন্তু প্রত্যেকেই আমরা কোনো না কোনো ভূমিকা পালন করছি। আর রাজনৈতিক দলের মগজ ধোলাইয়ে যারা ধোলাই হয়ে গেছেন আর কি, ওই সিপিএম, তৃণমূল, বিজেপি এসব ছাড়া বোঝেন না, তারা অবশ্য আমার এই ধরনের লাইভ দেখেন বা দেখবেন না, বুঝতেই পারবেন না, মাথার ওপর দিয়ে যাবে। কারণ যেসব টার্মিনোলজি আমি ব্যবহার করি, বিভিন্ন রকম পরিভাষা ব্যবহার করি, আমার পাঠক সহযোদ্ধারাই বুঝতে পারবেন। আর নতুন যারা আসছেন, তাদের মধ্যে যারা মননশীল, তারা বুঝতে না পারলেও বোঝার চেষ্টা করবেন। আর যারা এসব আছেন, তো তারাও মহাকালের সৃষ্টি, কিন্তু তারাও মহাকালের সৃষ্টি। আমি বললাম কেউ বাইরে নয়। এবং ওই যে বললাম, শিকার থাকলে শিকারি থাকলে শিকার তো থাকতেই হবে। তারা বলি হওয়ার জন্য তো কিছু মানুষকে থাকতে হবে। তো তারা তো রেডি আছে, কষায়ও রেডি। এবং তারা রাজনৈতিক দলকে দিয়ে হোক, ভ্যাকসিন দিয়ে হোক, বিভিন্ন রকমের এজেন্ডা দিয়ে হোক, দেশপ্রেম দিয়ে হোক, তাদেরকে বলি করছে, মুরগি হচ্ছে তারা। এই প্রক্রিয়া কিন্তু চলছে। কিন্তু বললাম, তাদের জন্য আমার চ্যানেল নয়, তাদের জন্য আমার ফেসবুক নয়। তারা নিরাপদ দূরত্ব বজায় রাখুন, সময় নষ্ট করবেন না। আর হ্যাঁ,
আজকে আবার একটা খবর দেখলাম, যদিও এগুলো ব্যঙ্গ করে বানানো খবর, কিন্তু সেগুলো আবার লোকে বেশ সুন্দর শেয়ার টেয়ার করে দেখি। মোদি নাকি পাকিস্তানের বিরুদ্ধে জবাব দিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর তার নাকি প্রোফাইল তিনি ব্লক করে দিয়েছেন, এরকম আর কি। মানে ওসব মানে ব্যাপারটা ব্যঙ্গ, কিন্তু বেশ ইন্টারেস্টিং, কারণ এইভাবেই জবাব দেওয়া দেওয়ি চলছে আর কি। মাঝখান থেকে ভারতীয় নাগরিক, বিশেষ করে মানে আমাদের দেশে সাধারণ মানুষ, তারা বলি হচ্ছে, এবং বাংলা পক্ষ কাংলা পক্ষ সবাই উঠে পড়ে লেগেছে। ওদিকে আবার উড়িষ্যাতে বাঙালিদের, গরিব, সবই কিন্তু গরিব মানুষ। আমি বারবার বলেছি, ধনকুবের যাদের কোটি টাকা পয়সা আছে, তাদের কিন্তু ওই ভাষাভিত্তিক তাদের ওপর দমন করা যায় না, ধর্মভিত্তিক দমন করা যায় না, তারা ধোঁয়াছোয়ার ঊর্ধ্বে। ওই গরিব মানুষগুলো ধর্ম সম্প্রদায় নির্বিশেষে, বাংলা হিন্দি ওড়িয়া নির্বিশেষে, তারাই সাধারণ মানুষের দ্বারাই, রাজনৈতিক দলের কর্মী বা কেউ দেশপ্রেমী, তারাও কিন্তু যারা অত্যাচার করছে তারাও কিন্তু বেলেওয়ার নেয়ার নয়, সাধারণ মানুষ, তারাই মগজ ধোলাই হয়ে তাদের উপর অত্যাচার করছে। এবং তারাও কিন্তু বলি, তারাও আগামীতে যাবে, হয় জীবিকা যাবে, নয় ভৌভৌয়ের ফলে যাবে, বিভিন্ন রকমভাবে যাবে আর কি। যাই হোক, তো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া অনুযায়ী কিন্তু ব্যাপারটা চলছে। তাই মনে রাখবেন যে প্রকৃতি তার কাজ করবে। আপনি আইন যেভাবেই করুন না কেন, আইনের ফাঁক গলে, আইনকে পদাঘাত করে, স্রোতের মতো করে আপনি কজনকে ধরবেন, কজনকে আটকাবেন, স্রোতের মতো করে কিন্তু এই প্রক্রিয়া চলবে। এবং জায়নিক শক্তি সেটাকে রোখার জন্য খুব চেষ্টা করছে। এই যেমন ধরুন, সেদিনই দেখলাম একটি খবরে, আপনারাও জানেন, স্কুলে ছাত্রছাত্রী কমে যাচ্ছে, পড়ুয়া কমে যাচ্ছে। মানে কেন? মুশকিল, স্কুল উঠে যাবে। অতএব হেডমাস্টার মহাশয় কয়েকজন সহকর্মীকে নিয়ে গ্রামে গ্রামে ঘুরছেন, তোর ছেলে কেন, আপনার সন্তান কেন স্কুলে যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি, তাকে স্কুলে পাঠান, এই পাঠান সেই পাঠান, ইত্যাদি ইত্যাদি করার জন্য তারা স্কুলে স্কুলে ঘুরছেন, মানে বাড়ি পাড়ায় পাড়ায় ঘুরছেন। স্টুডেন্ট নেই স্কুলে, 10 জন 15 জন 20 জনে ঠেকেছে, স্কুল উঠে যাবে, বা কারা ঘরে 30-40 জনও ঠেকেছে। তো সেখানে তারা কি দেখছেন? একটি ঘটনা এরকম একটা, এইসব ঘটনা একটি নয়, মানে এমনই ঘটছে। একটা পরিবারে গিয়ে দেখলেন তাদের ছেলেটি যে স্কুলে আসতো, 9-এ পড়তো না, এরকম সময় 8-এ 9 বা 10-এ পড়তো, সে আর নেই সেখানে। সে কোথায়, কোন ভিন রাজ্যে কাজে গেছে, সে কাজ করছে বা কিছু কাজ করছে অবশ্যই। এবার মাস্টারমশাই বলছেন, ওকে স্কুলে পাঠা, ওকে নিয়ে আয়, ছাড়িয়ে দে, স্কুলে পাঠা। স্কুলে পাঠান বা স্কুলে পাঠা, যাই হোক, যেমন এলাকার ভাষা, যেমন বয়স। তো তার উত্তরে বাবা মা বলছেন, ছেলেটির বাবা মা, তাঁরা বলছেন যে ও ওখানে কাজ করে 15,000 টাকা পাঠায়, আমাদের সংসারটা চলে, নইলে তো মরেই যেতাম, কি করে সংসার চলবে। মাস্টারমশাই, আপনার স্কুলে যদি পাঠাই, আপনার ওখানে পড়াশোনা করে, আপনার স্কুলে পড়াশোনা করে ও কি এই টাকাটা উপার্জন করতে পারবে? আপনি কি গ্যারান্টি দিচ্ছেন? বলছেন, বলুন। মাস্টারমশাই আর কি বলবেন, একদম দারুণ বলেছেন, এটাই বাস্তব। তাহলে এটা একটা উভয় সংকট, এই জায়নিক শক্তি বা যারা নতুন বিশ্ব ব্যবস্থাকে রূপায়ণ করতে চাইছেন, পুঁজিবাদী শক্তি। একদিকে তারা চাইছে যে শিক্ষা দিয়ে মগজ দোলাই হোক, অবশ্যই ওরা চাই, কারণই তারা স্কুল টুল করেছিল, কিন্তু এবং জনসংখ্যা কমুক, অবশ্যই চেষ্টা করছে ওরা এইভাবে বালিকা বিবাহকে আটকানোর জন্য। স্কুলে স্কুলে বিভিন্ন রকমের সেমিনার করছে, মিছিল করছে, এগুলো করছে ওরা। আপনারা জানেন বিভিন্ন স্কুলে সব হচ্ছে বাল্যবিবাহের বিরুদ্ধে, এটা ওরা চেষ্টা করছে। কিন্তু ওই যে অ্যান্টিথিসিস,
এত চেষ্টা করে কি কোনো লাভ হচ্ছে? যদি কোনো জীবিকার জায়গা না থাকে এবং সেই মেয়েটিও যদি বোঝে যে আমার পড়াশোনা করে কজন আশাকর্মী হবে, কজন বন্ধন ব্যাংকের রিকভারি করবে, একটা সীমা তো আছে। তাহলে আমার ওই লেখাপড়া শিখে স্কুলে গিয়ে কন্যাশ্রী নিলাম না হয়, তারপরে কি করব? আমার তো একটা জীবন, আমি কী করে জীবন চলবে? স্কুলে সবাই তো আর নারীবাদী হবেন না রে বাবা। তারা কি করবে? তারা বিয়ে করে নিচ্ছে। দেখুন স্কুলে স্কুলের খবর নিয়ে দেখুন, এত বাল্যবিবাহের বিরুদ্ধে প্রচার সত্ত্বেও বিভিন্ন গ্রামেগঞ্জে স্কুল থেকে বিশেষ করে কত কম বয়সী মেয়ে এর মধ্যে বিয়ে করে ফেলেছে এবং মা হয়ে গেছে। বাংলাদেশের বাকরখানি এক্সপার্টের দরকার নেই, নিজেরাই খোঁজ খবর করুন, দেখতে পাবেন, আপনারা জানেন সেটা। তাহলে এটা অ্যান্টিথিসিস। কোন দিকে সামলাবেন আপনি? কোন দিকে সামলাবেন? তাহলে দেখুন খেয়াল করে একটা অদ্ভুত রকমের সিচুয়েশন শিক্ষিতা নারীদের ক্ষেত্রে, বিশেষ করে আমি নারীদের ক্ষেত্রে এটা বলছি, কারণ কি বিগত কয়েক দশক ধরে নারীদের চাকরি বাকরির ক্ষেত্রে এসএসসি বলুন, সরকারি চাকরি বলুন, যেভাবে ওরা প্রমোট করেছে নারীদেরকে যোগ্য অযোগ্য নির্বিশেষে, সেই সিচুয়েশনটা ওরা ভাঙতে বাধ্য হচ্ছে। কারণ ওরা আর সরকারি ব্যবস্থা রাখতে চাইছে না, ওরা বরাদ্দ কমাতে চাইছে এবং পিপিপি মডেল করতে চাইছে বা প্রাইভেটের হাতে তুলে দিতে চাইছে। এটা বাস্তব, ওরা করছে। তাহলে এখন নারীরা কোথায় যাবে? এত সংখ্যক নারী যে স্কুলে পড়াশোনা করতো, আমরা দেখেছি বিগত কয়েক দশক ধরে, অন্তত ওই এসএসসি পরে বা শুরু হওয়ার পরে বিশেষ করে বহু নারী স্কুলে পড়াশোনা করতে যেত, স্কুলের চাকরি মানে শিক্ষক হওয়ার একটা সুযোগ ছিল এবং অনেক ছেলেও এই কারণে পড়াশোনা করতো, একাডেমিক ডিগ্রিটা নিত, এমএ এমএসসি, তাই তো, এই তারপরে বিএড করে একটা স্কুলের চাকরি করব। বহু একটা উল্লেখযোগ্য অংশ এই কারণেই তারা স্কুলে যেত। তো সেটাই এখন বন্ধ, আর হবে না। সেটাও যারা এখনও বোঝেননি তারা বুঝে যাবেন। তাহলে তারা কেন স্কুলে যাবে? যাবে না। তাহলে এই যে নারীদের যারা বিবাহ করছেন, সংসার করছেন, কষ্টসৃষ্টে করছেন, তাদের যেমনই হোক, তারা আমার বিশ্বাস কষ্টের সিস্টেম মানিয়ে নেবেন, চালিয়ে নেবেন জীবন। কেউ তো অমর নয়, একদিন সবাইকে যেতে হবে। কিন্তু যারা পারছেন না, তারা একটু ফেমিনিস্ট ধরুন, বা তাদের মধ্যে আত্মপ্রতিষ্ঠার একটা জায়গা আছে, সরকারি চাকরি করব, একটা সফিস্টিকেটেড জব করব, তারা কোথায় যাবেন এখন? ওই যে গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়া, সেইটা এখন শুরু হয়ে গেছে। তারা এখন ওই দিকেও যেতে পারবেন না, এদিকেও যেতে পারবেন না। হ্যাঁ, আমি এবার পরের অংশে আসব। আর এই কারণেই দেখবেন অদ্ভুতভাবে আমি দেখতে পাচ্ছি যে তথাকথিত সফিস্টিকেশনের নামে, নারী মুক্তির নামে পৃথিবীর বিভিন্ন দেশে ইতিমধ্যেই 53টি দেশে প্রস্টিটিউশনকে, এক্সকর্ট সার্ভিস বলুন আর প্রস্টিটিউশন বলুন, তাকে লিগালাইজ করা হয়েছে, অর্থাৎ বেশ্যাবৃত্তিকে আইনসম্মত করা হয়েছে। 53টি দেশে সম্পূর্ণভাবে আইনসম্মত। আর কিছু কিছু দেশে পার্সিয়ালি লিগ্যাল, যেমন আমাদের দেশে কিন্তু পুরোটা বেআইনি নয়, আবার পুরোটা আইনসম্মত নয়। অর্থাৎ আপনি যৌন মানে পরিষেবা, এটা পরিষেবা বলা হচ্ছে আর কি, সেক্স ওয়ার্কার বলা হচ্ছে এখন আর প্রস্টিটিউট বলা হচ্ছে না, সেক্স ওয়ার্কার বলা হয়। তো আপনি দিতে পারেন, কিন্তু ব্রথেল রাখা যাবে না, এরকম একটা অদ্ভুত খোঁয়াটে জায়গা আমাদের দেশে আছে। আমি এটা নিয়ে পরে আলোচনা করব। তো এই কারণে দেখবেন মাঝে মাঝে পুলিশ ওই ব্রথেলগুলোতে যায়, ওই পয়সা কড়ি নেয়, রেট ফেট করে, ইত্যাদি ব্যাপারগুলো আছে। বাকি বিষয় কিন্তু সম্মতির ওপরে হোটেল, ওইও হোটেল চলছে, এগুলো কি হয় ওইগুলো খোঁজ নিয়ে দেখুন, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে এই যে এসকর্ট সার্ভিস, মানে আইনসম্মত। তাহলে এটা করেছে এবং আগামীতে এটা পুরোটাই আইনসম্মত হয়ে যাবে। যেসব দেশে এখনও পার্সিয়ালি লিগ্যাল আছে, পুরোটাই আইনসম্মত হয়ে যাবে। হ্যাঁ, কাদের জন্য? অবশ্যই এইসব নারীদের জন্য। স্মার্ট, আমি এটা খারাপ মন্দ ভালো মন্দ কিচ্ছু বলছি না, এটা পুরোটা মানসিকতার ব্যাপার, পুরোটাই মানসিকতার ব্যাপার। কেউ যদি, কোনো নারী যদি মনে করে যে আমি এভাবেই ভালো আছি, তিনি থাকবেন। আমি প্রক্রিয়াটার কথা বলছি। তাহলে ভিক্টোরিয়ান পিরিয়ডে খোদ ইউরোপেই
যেখানে প্রস্টিটিউশনকে রীতিমতো আইন বেআইনি বলে রীতিমতো কঠোর বিধিনিষেধ ছিল, যেটাকে খারাপ চোখে দেখা হতো, বেশি দিনের কথা নয়। তো সেটাই কি করে এখন সমগ্র বিশ্বে, ইউরোপ আমেরিকা তো বটেই, সমগ্র বিশ্বে আইনসম্মত হচ্ছে কেন? ওই যে রাষ্ট্রের প্রয়োজনে হচ্ছে, জনগণের প্রয়োজনে না। যেহেতু জীবিকা তারা দিতে পারবে না, যেহেতু তারা আর নারীদেরকে জীবিকা দিতে পারবে না, এতদিন দিয়েছে, কিন্তু মানসিকতাটা সফিস্টিকেটেড হয়েছে, ব্র্যান্ডেড মোবাইল, মল কালচার, এসব তো হয়ে গেছে। তারা তো আর ওই বিয়ে করে গ্রামেগঞ্জের এরকম জীবন বা খুব কমের মধ্যে মা হয়ে সংসার চালানো এটা পারবে না তারা। তাহলে তারা কি করতে পারবে? এই এসকর্ট সার্ভিস যাতে তারা করতে পারে, তার জন্য কিন্তু পথ খুলে দেওয়া হচ্ছে বিভিন্ন দেশে। এটাও বাস্তবতা। ভাবতে পারেন 53টি দেশে এখন সম্পূর্ণ আইনসম্মত, এবং বাকি দেশগুলোতে আগামী 5 বছরের মধ্যে পুরো আইনসম্মত হয়ে যাবে। লিখে রাখুন। তাহলে এটা একটা প্রক্রিয়া। এবার আপনি নারী হয়ে কোন প্রক্রিয়াটি বেছে নেবেন, কোন দিকে যাবেন, এটা পুরোটাই মানসিকতার ব্যাপার। কিন্তু প্রকৃতির থিসিস অ্যান্টিথিসিসের খেলাটা চলছে। এবারে আসছি আমি, তাই এভাবে গালাগাল না দিয়ে একটু ভাবলে দেখবেন খুব অনেক কিছু দিগন্ত উন্মোচিত হয়ে যায়। ডেমোগ্রাফির যে শিফটিংগুলো বোঝা যায়। একটি জনগোষ্ঠী বিলুপ্ত হয়ে গেলে আরেকটি জনগোষ্ঠী সেখানে কি করে দখল নেয়, কী করে ডেমোগ্রাফির শিফট ঘটে, শিক্ষার ভূমিকা, শিক্ষার সঙ্গে মাইন্ডসেটের ভূমিকা, স্বাস্থ্যের ভূমিকা। স্বাস্থ্য ভালো না হলে সন্তান জন্ম দেওয়া যায় না, তাই তো? বন্ধাত্ব হয়ে যায়, বন্ধা হয়ে যায়, ইম্পর্টেন্স আসে, ব্যারেননেস আসে, এগুলো সব রিলেটেড। খুব ইন্টারেস্টিং স্টাডি। এবারে আসছি পরের অংশটা। ওই যে বললাম, যারা দুর্দান্ত রেজাল্ট করেছে মাধ্যমিকে, বেশিরভাগই ঝরে যাবে। আর যারা পড়ুয়া, মানে ফেল করেছে যেসব পড়ুয়া, তারা কিছু না কিছু করে খাবে। এই বিষয়ে একটু আলোচনা, যেটা অনেকে বুঝতে পারেননি। তো এটা আমি যদি আগের লাইভে কিছুটা বলেছি, তো আমি সেটাকে কন্টিনিউ না করে মূল বিষয়টা বলার চেষ্টা করছি। দেখুন, বর্তমান যে বাস্তবতা, তাতে করে আগে যেমন এক ভালো রেজাল্ট করে দুর্দান্ত একাডেমিক ডিগ্রি নিয়ে MA ফার্স্ট ক্লাস, MSc ফার্স্ট ক্লাস, গোল্ড মেডেলিস্ট, ফিজিক্সে গোল্ড মেডেল, এরকম যারা ছিলেন, সেভাবে তারা বিভিন্ন দপ্তরে চাকরি পেয়েছেন, স্কুলের শিক্ষক হয়েছেন, অধ্যাপক হয়েছেন, স্কলার হয়েছেন, সম্মান পেয়েছেন, ভালো মাইনে পেয়েছেন, সংসার করেছেন। বর্তমানে কি আমরা একাডেমিক রেজাল্টের যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, স্কুলগুলোতে আমরা যা শুরু হয়েছে, এই যে প্যানেল বাতিলের যে খেলা শুরু হয়েছে দুর্নীতির নাম করে, দুর্নীতিকে শিখণ্ডী করে, তো সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে একাডেমিক যে পরিস্থিতি, যে সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, একাডেমিক রেজাল্ট। তো এই যে এত যাদেরকে আবার পরীক্ষা দিতে বলা হচ্ছে, বা এরকম বিভিন্ন রকমের টালবাহানা যেগুলো করা হচ্ছে, তার মধ্যে কি কেউ দুর্দান্ত রেজাল্ট নেই? খোঁজ নিয়ে দেখুন। অনেকেরই দুর্দান্ত রেজাল্ট আছে, মাধ্যমিকে 90%-এর ওপর আছে, উচ্চ মাধ্যমিকে 90%-এর উপর আছে, অনেকেরই ফার্স্ট ক্লাস আছে, খোঁজ নিয়ে দেখুন। তো তাদের কি হচ্ছে? তাহলে বাস্তবতা, এটা পরিবর্তিত বাস্তবতা। তাহলে আজ থেকে 20 বছর আগে যেভাবে আপনি একাডেমিক স্কোরের ওপর, একাডেমিক রেজাল্টের ওপর ভিত্তি করে জীবনের প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে পারতেন, এখন পারবেন না। উল্টে বিপদ বাড়বে যদি না চৈতন্য হয়। চৈতন্য বলছি না, চেতনা। চৈতন্য আর কজনের হয়, দরকার নেই সেটা, চেতনা হলেই যথেষ্ট। তাহলে এখন একাডেমিয়ার বদলে স্কিলের ব্যাপারটা চিরকালই ছিল। আগেও মুচি করে খেত, মুচি তো স্কিল। কিন্তু এখন ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে একাডেমিক ব্যাপারটাকে, এই তথাকথিত বিষয়টাকে, ডিগ্রির ব্যাপারে, যে মানে যেসব এই যে দুর্দান্ত রেজাল্ট, কেউ ইতিহাসে নম্বরে এই পেয়েছে, ভূগোলে অমুক পেয়েছে, তমুক পেয়েছে, এই যে গতের সাবজেক্টগুলো তো পুরোটাই শেষ হয়ে যাচ্ছে সব। যে সাবজেক্টটা বাজারের সঙ্গে রিলেটেড নয়, বাজারে বিক্রি হয় না, যে স্কিলটা, সাবজেক্ট থেকে পাওয়া যে স্কিল, আপনি ইতিহাস খুব ভালো জানেন, সেটা কি আপনি কি ডেলিভার করবেন বাজারকে? তার চেয়ে যে রুটি বিক্রি করে রুটিওয়ালা, সে মানুষের খিদেটাকে নিবৃত্ত করার জন্য ডেলিভার করছে। তো ইউ হ্যাভ টু ডেলিভার।
অর্থাৎ আপনার যে জ্ঞান বলুন, আপনার ডিগ্রি বলুন, যাই বলুন, তার সঙ্গে সব চাহিদা থাকতে হবে তার, অর্থাৎ বাজারের সঙ্গে তার একটা লিঙ্ক থাকতে হবে। তো কিসের লিঙ্ক, কোনগুলোর বেশি লিঙ্ক সেটা সহজেই বুঝতে পারছেন। খাদ্য, বস্ত্র, বাসস্থানের সঙ্গে রিলেটেড যে বিষয়গুলো, সেগুলো তো চিরকালই থাকবে। সে আপনি ল্যাব মিট খান আর আপনি প্রকৃতির জন্তু জানোয়ার শিকার করে খান, খাদ্য থাকবে। তো এটা বেসিক বিষয়, এ নিয়ে পরে আমি আবার লাইভ করব, কিন্তু আমি এটা দীর্ঘ হয়ে যাচ্ছে ইতিমধ্যেই। তাহলে এই যে ভালো রেজাল্ট করা ছেলে মেয়েদের যে সমস্যাটা হবে, যারা দুর্দান্ত রেজাল্ট করেছে, তারা যদি একদম টপ লেভেলে মেশিন লার্নিং, এআই এগুলো ফিড করতে পারে বা সেরকম স্কিল অ্যাচিভ করতে পারে, যা দিয়ে এই শক্তি, জায়নির শক্তি বলুন বা এই পুঁজিবাদী শক্তি তাদেরকে কাজে লাগাতে পারে। ইনোভেশন, আমি আগের ভিডিওতে বলেছি, ইনোভেটিভ স্কিল, যেটা দিয়ে ওরা বিক্রি করে, সেই ইনোভেটিভ স্কিলকে বিক্রি করে তার থেকে জাত সফটওয়্যার বলুন, প্রোগ্রামিং বলুন, কোডিং বলুন, সেখান থেকে জাত সেটা প্রোডাক্টটাকে বিক্রি করে এই শক্তি বা এই কর্পোরেট কামাতে পারে, মুনাফা অর্জন করতে পারে, এ একটা হতে পারে। কিন্তু সেটা কজন যাবে সেই লেভেলে? তাহলে বাকিদের ক্ষেত্রে কী হবে? বাকিরা যারা স্কুলে পড়ানোর জন্য পালাতেন, কলেজে পড়ানোর ব্যাপার ছিল বা অন্যান্য সরকারি চাকরি, সেগুলোর সুযোগ ছিল, সেগুলো পুরো শেষ। কর্পোরেটের ক্ষেত্রে একমাত্র টপ লেভেলে কিছু জব হবে এবং লোয়ার লেভেলে কিছু জব হবে। ওই কিছু ঝাড় দেওয়া, সেগুলো তো রোবট ঝাড় দেবে না, সেই লোক লাগবে ওদের চিরকাল, অফিস খোলা, মুক্তমুখ, এগুলো লাগবে। কিন্তু মিডল যেগুলো, যে কাজগুলো রয়েছে, মাঝামাঝি যে কর্মীর কাজটা, সেটাকে তার 90%-এরও বেশি কাজ এআই খেয়ে নেবে, রোবোটিক্স খেয়ে নেবে, মেশিন লার্নিং খেয়ে নেবে, এটা বাস্তবতা। তাহলে সেখানেও ভ্যাকান্সি সুযোগ নেই। তাহলে মূলত যারা সফিস্টিকেটেড এবং ভালো লাইফস্টাইল নিয়ে যেমন স্বপ্ন দেখেছেন, দুর্দান্ত রেজাল্ট, সেভাবেই তো স্বপ্ন দেখবেন, বা আবার দুর্দান্ত রেজাল্ট আমার ছেলের, তো তারা ওই মিনিস্কিউল একটা সেকশন, এই দুর্দান্ত রেজাল্ট করার হয়তো 0.5% তারা সেখানে পৌঁছতে পারবে বা তারও কম। শুধু তাই নয়, মজার কথা এই, আগামীতে এআই বলুন বা এই যে স্বাস্থ্যকর্মীর টপ, মানে এমনকি স্বাস্থ্যকর্মীর ক্ষেত্রেও, নার্সিংয়ের ক্ষেত্রেও যতগুলো ভ্যাকান্সি বা যতটুকু হবে, যতটা হবে, তারা দেখবেন এই কর্পোরেট হাউসগুলো, তাদের ট্রেনিং সেন্টার আছে, সেখান থেকে লোক নেবে। তারাও পাশাপাশি খুলে বসে আছে, খোঁজ নিয়ে দেখুন। অনেক বড় বড় সুপার স্পেশালিটি হসপিটাল আছে, তথাকথিত অ্যাপোলো, এদের কিন্তু আবার অ্যাফিলিয়েট করা, এদের সঙ্গে কাজ করা নার্সিং কলেজও আছে, যেখানে ব্যাপক পয়সা দিয়ে পড়তে হয়, এবং সেখান থেকেই তারা তাদের নার্সকে বা স্বাস্থ্যকর্মীকে নেয়, বাইরের জায়গা থেকে নেবে না। ওরা তো ওখান থেকেই পয়সা দিয়ে দুদিক থেকেই কামাচ্ছে। কি আমরা প্লেসমেন্ট দেব, আমাদের এখানে পড়ো, 10 লাখ টাকা দিতে হবে, 15 লাখ টাকা দিতে হবে, নার্সিং কোর্স কমপ্লিট করো, করার পরে আমাদের অ্যাপোলোতে আমরা নিয়ে নেব, বা আমাদের মেডিকাতে আমরা নিয়ে নেব, বা আমাদের অমুকে আমরা নিয়ে নেব। তো তাহলে ওখানে কারা পড়তে পারবে, কারা যেতে পারবে? যাদের অর্থ আছে, পয়সা আছে, তারা যেতে পারবে। এবং সেখানে তো আনলিমিটেড সিট নেই, কারণ ওরা তো ওই প্রতিশ্রুতি দিয়েই নেবে, সেভাবেই ওরা টাকাটা নেবে, ইনকামটা করবে, যে আমার আগামী বছরে এতগুলো নার্স দরকার, তো সেভাবে ওরা ভর্তি করবে, ওদের কনগ্লোমারেট অনুসারে ভর্তি করবে। তো সেখানে ওরা টাকাটা বেশি নেবে, সিট কম, ডিম্যান্ড বাড়বে, আরও একটা গ্ল্যামার, তো সেখানেও তো সুযোগ নেই। এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কর্পোরেট সেক্টর, তারা কিন্তু সেটা এআই বলুন, কোডিং বলুন, দেখবেন খেয়াল করে প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটি হয়ে গেছে, প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটি, প্রচুর প্রাইভেট কলেজ। সরকারি কলেজগুলো তো সবই উঠে যাবে এবং প্রাইভেটাইজ হয়ে যাবে, যেগুলো এলিট টাইপের আছে সেগুলো প্রাইভেটের হাতে চলে যাবে। সেটা জেএনইউ বলুন, আর যাদবপুর বলুন, আর এইগুলো বলুন, প্রেসিডেন্সি বলুন, ও চলে যাবে ভালো ইনফ্রাস্ট্রাকচার যেগুলোতে আছে। তাহলে ওই সব ক্ষেত্রেও কিন্তু যদি আপনাদের সন্তান, আপনার টাকা থাকে, অর্থ থাকে, তাহলে ওই সব কর্পোরেটের যে ট্রেনিং স্কুলগুলো আছে, যেসব সেই বা কলেজগুলো আছে বা ইউনিভার্সিটিগুলো আছে, সেইখানে যদি ভর্তি করেন প্রচুর টাকার বিনিময়ে, সেইখান থেকে ওরা একটা সুযোগ দিতে পারে ওদের কনসার্নে প্লেসমেন্টের।
তার বাইরের ছেলে মেয়ে কী করবে? সেখানে কত পার্সেন্ট সুযোগ পাবেন, কত টাকা কার কাছে আছে? তাই সতর্ক থাকুন। তাহলে বাকিদের কি হবে? ওই যে বেশিরভাগ বলেছি কেন, বাকিদের যদি এইভাবে আপনারা তৈরি করেন সন্তান সন্ততিকে, যে বাহ তুই দারুণ রেজাল্ট করেছিস, তুই ব্লু কালার জব পাবি, দারুণ সফিস্টিকেটেড এসি চেম্বারে বসবি, হ্যাঁ ক্লায়েন্ট হ্যান্ডেল করবি, এরা একটা সফিস্টিকেটেডভাবে যদি ভাবান, বা ওরাও তো তৈরি হয়েই গেছে সেইভাবে, তারা কি পরবর্তীকালে ছোটোখাটো কাজ করা বা স্কিলধর্মী যে কাজ, এসি রিপেয়ারিং বলুন, মোবাইল রিপেয়ারিং বলুন, বা বিভিন্ন রকমের কাজ যেগুলো ইলেকট্রিশিয়ান বলুন, প্লাম্বিং বলুন, যেগুলো আগামীতেও থাকবে, তো সেই কাজগুলো তারা করতে পারবে? তাদের মনে হবে না, ছি আমি এত দুর্দান্ত রেজাল্ট করেছি মাধ্যমিকে, আমি এত দুর্দান্ত রেজাল্ট করেছি উচ্চ মাধ্যমিকে, আমি ইলেকট্রিশিয়ানের কাজ করব, প্রোমোটারের আন্ডারে আমি কাজ করব? তাই তো? এই মানসিকতা কজনের থাকবে? অর্থাৎ সব রকম কাজ করা এবং মানিয়ে নেওয়া মানসিকতা, ইগোকে বাদ দিয়ে, তথাকথিত শিক্ষিত ইগো, এডুকেটেড ইগোকে পদাঘাত করে মানিয়ে নিয়ে অনেকটা দেরি হয়ে যাওয়ার পরে, কিন্তু সবাই কিন্তু এটা একবারে উপলব্ধি করবে না, অনেকটা দেরি হয়ে যাওয়ার পরে যখন আর কোনো উপায় নেই, তখন তাদের মধ্যে কেউ কেউ বাধ্য হয়ে এই স্কিলধর্মী কাজগুলো, আর যারা বুদ্ধিমান, বাবা মা বুদ্ধিমান, তারা আগে থেকেই সেইভাবে তারা সন্তানকে সেই দিকে পাঠাবে যে কি স্কিল তার মধ্যে আছে, কোন কাজটা সে করতে পারে। বাকিদের অবস্থা অত্যন্ত শোচনীয় হবে। বেশিরভাগের অবস্থা ফ্রাস্ট্রেশন, সুইসাইড দেখবেন, অনেকেই দেখবেন আইআইটির মতো জায়গাতে, আপনারা জানবেন, খবর নিয়ে দেখবেন, প্লেসমেন্ট কিন্তু আগের মতো হচ্ছে না এবং আত্মহত্যার হার বাড়ছে, কারণ এক্সপেকটেশন অনুসারে তারা অনেক দেখবেন ভালো আইআইটির ছেলেরা আত্মহত্যা করছে। তার একটা মূল কারণ, অন্যতম কারণ হচ্ছে তারা যেভাবে এক্সপেকটেশন ছিল, যে প্যাকেজ তারা চাইছে, তো সেরকম তাদের আর ঘটছে না। এখন তারা এক্সপেকটেশনকে লোয়ার করতে হচ্ছে, তারা মানিয়ে নিতে পারছে না যে আমি এই ভেবেছিলাম আর এই হলো, তারা কোপ করতে পারছে না এবং আত্মহত্যা কিন্তু আগামীতে এটা আরও বাড়বে। তাই মধ্যবিত্তের, শিক্ষিত মধ্যবিত্তের সন্তান সন্ততি আগামীতে কিন্তু ভয়ঙ্কর রকম সংকটের মধ্যে পড়বে যদি এখন থেকে আপনারা সতর্ক না হন। ট্রেন্ড কিন্তু শুরু হয়ে গেছে। আমারই পরিচিত এরকম বহু আছে যারা ভালো রেজাল্ট করেছে, দুর্দান্ত 95% মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, দারুণ রেজাল্ট করে তারা কিন্তু এখনও বসে আছে। কেউ এসএসসির জন্য, বাদই দিলাম এসএসসি তো হবে না, অ্যালার্ট থাকুন, সরকারি চাকরির জন্য। এমনও আমি জানি বিএসসি নার্সিং করেছে, ভালো রেজাল্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, সে এখন বসে আছে কেন? সেই মেয়েটি এখন কেন বসে আছে? সে ভাবছে ওই যে সরকারি নার্সিংয়ের রিক্রুটমেন্ট হবে, তাই সেখানে বিএসসি নার্সিং সরকারি হাসপাতালগুলোতে ভালো মাইনে। কিন্তু বাস্তবতা সে জানে না যে সে পথ এখন বন্ধ। আগের ব্যাচই হয়নি, এত হাজার সব বেরিয়েছে। পার্মানেন্ট নার্সিংয়ের ক্ষেত্রে সরকার আর আগের মতো রিক্রুট করবে না, হলেও ওই কিছু চুক্তিভিত্তিক করবে। সরকারি হাসপাতালের ফান্ডিং বন্ধ হয়ে গেছে, ডাক্তারের নিয়োগ বন্ধ হয়ে আছে। এই নিট হলো তো, এবার নিটের দেখবেন রেজাল্ট বেরোনোর সময় খেলাটা দেখবেন। আমি আগেই বলে রাখলাম, আগের নিটেও খেলা দেখেছেন, এই নিটেও খেলা দেখবেন। তো সরকারি কলেজে সাবসিডি দিয়ে ডাক্তার তৈরি করবে ওরা? প্রাইভেট কলেজ বাড়ছে, যাদের গাটের কড়ি আছে পয়সা দিয়ে পড়ুন। তাই আবার বলছি, আপনাদের সন্তানের সাধ্যমতো, মেধা মতো, ন্যাক মতো স্কিল ডেভেলপমেন্টে জোর দিন। আমার যারা পরিচিত পাঠক আছেন, যাদের ব্যক্তিগতভাবে চিনি, তারা আমার কাছে অনায়াসে হোয়াটসঅ্যাপ করে পারমিশন নিতে পারেন, পারমিশন বলবো না, পরামর্শ নিতে পারেন কি করা যায়। আমি আমার সাধ্যমতো সেই সন্তানকে দেখে শুনে কথা বলে আমি গাইড করতে পারব, এইটুকু কনফিডেন্স আছে। আমি এডুকেশন লাইনে দীর্ঘদিন ছিলাম।
তবে অবশ্যই পরিচিত যাদের আমার পাঠক, যাদের সঙ্গে আমার আলাপ হয়ে আছে ইতিমধ্যে, তাদের জন্য এই কথা প্রযোজ্য। সতর্ক থাকুন, আর প্রক্রিয়াটা বুঝুন, সময়টাকে বুঝুন। দুর্দান্ত রেজাল্টের গল্প আজ থেকে 20 বছর আগে যা ছিল এখন তা নেই। এখন সেটা বরং একটা হ্যান্ডিক্যাপ। কারণ আপনার সন্তানকে সে এমনভাবে একটা তথাকথিত ফলস ইগোর মধ্যে ঢুকিয়ে দেবে, আর আপনিও ভাববেন আমার ছেলেটি স্টার, আর এই ভেবে আপনি সফিস্টিকেটেড কোনো একটা বড় একটা অফিসের মানে দারুণ কিছু চাকরি বা সরকারি চাকরি বা কর্পোরেট লেভেলের হাই প্রোফাইল জবের স্বপ্ন দেখবেন। তারপরে যখন বেলুনটা চুপসে যাবে, ইট উড বি টু লেট। তাই এখন থেকে মানসিক প্রস্তুতি নিন, কি করা যায় ভাবুন। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন। শুভরাত্রি।